জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি সতীর্থ কর্মকার। পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে নিতে চায় সরকার। এছাড়া তরুণদের দেশের অর্থনৈতিক উদ্ভাবনে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর এক অনুষ্ঠানে বলেন, জামায়াত গণতান্ত্রিক রাজনৈতিক দল নয়, বরং একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে পরিচালিত রেজিমেন্টের দল। শুক্রবার সকালে ঠাকুরগাঁও জেলা প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির সাথে সাক্ষাৎ শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, ইতোমধ্যে ফ্যামিলি কার্ড জনপ্রিয়তা পেয়েছে। দেশের প্রায় 4 কোটি নারীর কাছে এই কার্ড পৌঁছানো হবে। এ সময় তরুণদের আর্জেন্টিনা ও ব্রাজিল নিয়ে লড়াই করতে নিরুৎসাহিত করেন তিনি। পরিবারের বোঝা না হয়ে আর জমি বিক্রি না করে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। এদিকে শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত জেলা বর্ধিত সভায় তিনি বলেন, শরিয়া ভিত্তিক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার যে লক্ষ্য তারা ধারণ করে তা বাংলাদেশের মানুষের চাওয়া বা রাজনৈতিক বাস্তবতার সঙ্গে যায় না। আমি আশা করব আমাদের সাংবাদিক ভাইরা এদিকে অত্যন্ত বড় করে জাতির সামনে তুলে ধরবেন এবং যাতে করে আমরা যারা সরকারি আছি আমরা সুযোগ পাই তার এই প্রদর্শনী ছড়িয়ে দেওয়ার জন্য। একই সঙ্গে এই ধরনের ব্যক্তি যারা নিবৃত্তে নীরবে কাজ করে যায়, কোন রাজনীতির সঙ্গে জড়িত না, উনি সম্পূর্ণভাবে নিজের চেষ্টায় কিভাবে এই উন্নতি করা যায়, দেশের উন্নতি করা যায় সেই চেষ্টাটা করেছেন। আওয়ামী লীগের দলীয় পরিচয় না থাকলে হিন্দু ধর্মাবলম্বী হলেও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিপীড়নের শিকার হতে হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার বিকেলে ঢাকেশ্বরী মন্দিরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি আরও বলেন, জনগণের কষ্ট লাঘবে নির্বাচনের প্রতিশ্রুতি পূরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চক্রান্ত করে কৃত্রিমভাবে ধর্মীয় বিভাজন তৈরি করা গেলেও বাস্তবে বাঙালিদের বিভক্ত করা যায় না মন্তব্য করে রিজভী বলেন, সব ষড়যন্ত্রের মোকাবেলা করে হিন্দু ধর্মাবলম্বীরা জাতীয়তাবাদী শক্তিকে নির্বাচনে জয়ী করেছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান বিএনপির এই নেতা। আমাদের মনের প্রসারতা এবং গভীর হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, মারমা, তিপ্রা সবাই মিলে এই ভূখণ্ডের অস্তিত্ব এবং স্বাধীনতা, এই ভূখণ্ডের অর্থনৈতিক বিকাশ সমস্ত কিছুর জন্য একসাথে লড়াই করা এই জাতি কখনো কোনো জাতীয় এবং আন্তর্জাতিক বা বৈদেশিক চক্রান্তে আমাদের ভেতরের এই জমাট মোজাইক করা এই সম্পর্ককে বিনষ্ট করতে আগেও পারেনি, এখনো পারবে না। স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয়ে কোনো ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার সকালে নেত্রকোনায় জেলা জামায়াতের এক অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, সরকার মাদক নিয়ন্ত্রণ আইনের একটা বিল এনেছে। মাদক সমাজকে উল্লেখ করে তা পুরোপুরি নির্মূলের দাবি জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে আগে নিজ নির্বাচনী এলাকা থেকে শুরু করার আহ্বানও জানান জামায়াত আমির। বলেন, সবাই মিলে দেশকে রক্ষা করতে হবে। এদেশ আমার দেশ, আমাকে আমার দেশ রক্ষা করতে হবে। এর স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নেই। অনেক ব্যাপারে কম্প্রোমাইজ হতে পারে, এই দুইটা ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নেই। 1 ইঞ্চি জায়গা কেন একটা বালুর উপরে কাউকে পা রাখতে দেবো না ইনশাআল্লাহ। এই জায়গায় আমাদের বিজিবির পাশাপাশি আমরা সবাই বিজিবি হয়ে আমরা ওখানে দাঁড়ায় যাবো ইনশাআল্লাহ। শুক্রবার সকাল 8টা পর্যন্ত গেল 24 ঘন্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে আক্রান্ত হয়েছে 1107 জন শিশু। শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল 24 ঘন্টায় মারা যাওয়া 5 শিশুর প্রত্যেকেরই হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিল। তবে এই সময় ল্যাব টেস্টে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর খবর পাওয়া যায়নি। গেল 15 মার্চ থেকে শুরু করে এখনও পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট 729 শিশুর প্রাণহানি হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে 93 জন, আর বাকি 636 শিশু মারা গেছে হামের উপসর্গ নিয়ে।
রাজধানীর আদাবরে ব্রাজিলের জয় উদযাপন কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতা আবুল বাশারকে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত রিপন সহ 4 জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবি প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ থেকে তাদের গ্রেফতার করা হয়। এর মধ্যে রিপন আবুল বাশারকে সরাসরি ছুরিকাঘাত করে। পরে তাকে নিয়ে ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত সুইস গিয়ার চাকু উদ্ধার করা হয়। এছাড়া মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর প্রয়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর পক্ষের সাক্ষী সুখরঞ্জন বালিকে গুমের ঘটনায় জড়িত অভিযোগে তৎকালীন এএসপি ফজলুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুখরঞ্জন বালিকে গুমের ঘটনায় ফজলুর রহমান ও তার টিম জড়িত ছিলেন বলে স্বীকার করেছে বলেও জানান ডিএমপির ডিবি প্রধান। ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানাধীন সাহেবনগর এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এদের সঙ্গে আরো অন্যান্য আসামি জড়িত ছিল, তাদের গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে। সুখরঞ্জন বালি সে কিডন্যাপের সঙ্গে সে সরাসরি জড়িত ছিল। এই তথ্য প্রমাণের ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমাদেরকে রিকুইজিশন দিলে আমরা তাকে গতকাল রাত্রে 10টার দিকে তার নিজ বাসভবন বাড্ডা থেকে নিয়ে এসে আমরা রিকুইজিশন বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে তাকে হস্তান্তর করেছে। ডিজিটাল প্ল্যাটফর্ম ও কুরিয়ার সার্ভিস ব্যবহার করে সীসা বাণিজ্য চক্রের 3 সদস্যকে 65 কেজি সীসা সহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার সংবাদ সম্মেলনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, চক্রটির 2 হোতা যমজ ভাই মেহেদাত শরীফ ও আহমেদ শরীফ বিদেশ থেকে সীসার ব্যবসা শিখে বাংলাদেশে শুরু করেছে। তারা অনলাইন প্ল্যাটফর্ম ও বিদেশি কুরিয়ার সার্ভিস ব্যবহার করে এই ব্যবসা পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে 1 কেজি সীসা জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে আটকদের দেয়া তথ্যে বাড্ডা ও বসুন্ধরায় পৃথক 2টি স্থানে অভিযান চালিয়ে মোট 65 কেজি সীসা ও সীসা তৈরির সরঞ্জাম জব্দ করে তারা। আটক করা হয় 3 জনকে। সম্প্রতি ডিএনসি বিভিন্ন অভিযানের মাধ্যমে দেখেছেন সীসার বিষয়ে অনেক ধরনের অভিযান করেছেন এবং সফলতা অর্জন করেছে। তো এই বিষয়ে অনেক সীসা বার ঢাকাস্থ, বনানী, গুলশান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ জেলায় যে সকল সীসা বার গড়ে উঠেছিল, আমাদের ডিএনসির এককভাবে কার্যক্রমে সেটা অনেকাংশে বন্ধ হয়ে গেছে। মনিটরিং নিশ্চিত হলে ভোজ্য তেলের দাম বাজারের ওপর ছেড়ে দেওয়ার কথা ভাববে সরকার, জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আরও বলেন, বাজারগুলোতে চলমান সিন্ডিকেট ও মূল্য নিয়ন্ত্রণে এআই প্রযুক্তিরও ব্যবহার করা হবে। শুক্রবার বিকেলে সিলেট সদর উপজেলা অডিটোরিয়ামে অনুদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে একথা বাণিজ্যমন্ত্রী জানান। আরও বলেন, প্রথম পর্যায়ে অতি সংবেদনশীল 30টি পণ্যকে এই প্রযুক্তির আওতায় এনে পর্যবেক্ষণ করা হবে। কৃষিখাতের উন্নয়নে এবং সবজি সংরক্ষণের সুবিধার জন্য সারা দেশে 2000 কোল্ড স্টোরেজ নির্মাণ করবে সরকার। এছাড়াও সবজি রপ্তানির লক্ষ্যে প্যাকেজিংয়ের জন্য বিশেষ প্রকল্প নেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি। জ্বালানি সংকটে যে সমস্ত কলকারখানা সমস্যায় রয়েছে সেগুলোকে 24 ঘন্টা চালু রাখার ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন মন্ত্রী। এর আগে বৃক্ষরোপণ সহ সরকারি বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী। বাংলাদেশের প্রত্যেকটা উপজেলাতে একটি মাল্টিস্টোরি বিল্ডিং করে সমস্ত উন্নয়ন অফিসগুলি এক জায়গায় নিয়ে আসার জন্য মন্ত্রিসভা ইতিমধ্যে একটা ফিজিবিলিটি স্টাডি করার জন্য নির্দেশ দিয়েছে। ইন্টারনেট ও ডিজিটাল প্রযুক্তি অবাধ তথ্যের প্রবাহ নিশ্চিত করলেও অপতথ্য এবং বিভ্রান্তিমূলক তথ্যের প্রবাহ চ্যালেঞ্জ তৈরি করেছে। এ অবস্থায় আইনি সংস্কার ও রূপান্তর প্রক্রিয়ায় আইন বিশেষজ্ঞ ও সাংবাদিকদের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। শুক্রবার বিকেলে সুপ্রিম কোর্টের অডিটোরিয়ামে ল রিপোর্টার্স ফোরামের বার্ষিক সাধারণ সভায় এ আহ্বান জানান তথ্যমন্ত্রী। নাগরিকদের সঠিক দিক নির্দেশনা পৌঁছে দিতেও সাংবাদিকদের আহ্বান জানান তিনি। এ সময় অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে সাংবাদিকদের পেশাগত মর্যাদা ধরে রাখতে হবে। বৃহত্তর স্বার্থে সাংবাদিকদের এক থাকতে হবে। সিনিয়র আইনজীবী শিশির মনির সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিত করা, বার কাউন্সিলের আইনজীবীদের প্রশিক্ষণ এবং উচ্চ আদালতের বিচারকদের জন্য গবেষণা কর্মকর্তা নিয়োগেরও আহ্বান জানান।
যেখানে সারা দুনিয়াতে লাইভ ব্রডকাস্ট হচ্ছে, লাইভ সম্প্রচার হচ্ছে, আর আমরা সাংবাদিকদেরকে কোর্টরুমে ঢুকতে দিচ্ছি না, এটি কোনো সঠিক কাজ হইতে পারে না। আপনি উদ্যোগ নিলে, বিজ্ঞ অ্যাটর্নি জেনারেলের উদ্যোগ নিলে আমার ধারণা এটা 1 সপ্তাহের ভিতরে সমাধান করা সম্ভব। মিডিয়া হাউস, সাংবাদিক, সংবাদপত্রের মালিক কিংবা সাংবাদিক কিংবা আইনজীবী, বৃহত্তর স্বার্থে তাদের নিজেদের মধ্যকার ঐক্যের কোনো বিকল্প নেই। আপনারা যদি আপনাদের পেশার প্রতি দায়িত্ববান হন, সচেষ্ট হন, তাহলে স্থাবকতা বাদ দিয়ে আপনাদের পেশার যে গুণ, পেশার যে মর্যাদা, সেটা ঊর্ধ্বে ধরে রাখতে হবে। সমাজের দ্রুত গতির রূপান্তরের এই জটিল প্রক্রিয়ার সঙ্গে তাল মিলিয়ে যত দ্রুত আইনের রূপান্তর হওয়া দরকার, তা কিন্তু অত্যন্ত শ্লথ। আপনাদের কাছ থেকে খুব দ্রুত এ ব্যাপারে বিজ্ঞ উদ্যোগ এবং পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলার মতো আইনের রূপান্তর প্রক্রিয়াকেও গতিশীল করার একটা আহ্বান আমি রেখে যেতে চাই। নারী উন্নয়নে নারী বান্ধব হিসেবে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। শুক্রবার সকালে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দক্ষিণ ছিলাদি এলাকায় এক সভায় তিনি আরও বলেন, সরকার পরিবারের নারী প্রধানকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দিচ্ছে। নারী উন্নয়নে নারী বান্ধব হিসাবে যে দায়িত্বটুকু নিয়ে সরকার কাজ করতেছে, একমাত্র কারণ হইল একজন মা, তিনি যদি এই সাপোর্টটা পান, তিনি যদি সচেতন থাকেন, তিনি যদি তার পরিবারটাকে নিয়ন্ত্রণ করতে পারেন বা করান, অভাবটা তো আমরা সবাই আছি, তারপরও সরকারের এই সহযোগিতার কারণে তার ছেলে, তার মেয়েটা যদি শিক্ষায় শিক্ষিত হয়, পুরা জাতিটা শিক্ষিত হবে না। সরকার দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জেলেদের জীবনমান উন্নয়নে কাজ করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। শুক্রবার দুপুরে নেত্রকোনার হাওর উপজেলা মদনের উচিতপুরে হাওর উপজেলা মদনের উচিতপুর হাওরে বিভিন্ন দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি শেষে তিনি একথা বলেন। জাল যার জল তার, এই নীতিতে কিন্তু সরকার চলছে। কাজেই সবার জন্য কিন্তু উন্মুক্ত, মৎস্যজীবী যারা, তাদের জন্য উন্মুক্ত করে দিয়েছি আমরা। যেই জায়গায় যেই প্রতিবন্ধকতা আছে, অবশ্যই আমরা সেইগুলি দূর করার চেষ্টা করব। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মায়েদের সমন্বয়ে গঠিত মেহেরপুরে একটি সরকারি প্রাথমিক বিশ্ববিদ্যালয়ে স্কুল ফিডিং প্রকল্প সরবরাহ করা পাউরুটিতে ছত্রাক ও পচা ডিম সরবরাহ করার অভিযোগ পাওয়া গেছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মায়েদের সমন্বয়ে গঠিত 5 সদস্যের গার্জিয়ান কমিটির সতর্কতায় খাবারগুলো বিতরণের আগেই শনাক্ত হয়। পরে সরবরাহকারী প্রতিষ্ঠান সুশীলন 1 ঘন্টার মধ্যে সেগুলো অপসারণ করে নতুন ডিম সরবরাহ করে। এ ঘটনার পর প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাৎক্ষণিক তদন্তের নির্দেশ দেন। এর আগে বুধবার সরজমিনে জেলার গাংনী উপজেলার বাঁশবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনার প্রমাণ পাওয়া যায়। প্রায় এ ধরনের খাবার সরবরাহ করা হয় বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীর উপস্থিতি বাড়ানো, ঝরে পড়া রোদ ও শ্রেণীকক্ষে মনোযোগ ধরে রাখতে সরকার সারা দেশে মিড ডে মিল কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা করছে। ডিমের ভিতরে রক্ত থাকছে, ডিম পচা, খুব গন্ধ, আমরা খাইতে পারছি না। পচা ডিম খাইলে তো ক্ষতি, এটি তো সবাই জানে যে ক্ষতি, ছেলেপিলে অসুস্থ হয়ে যাবে। কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা SM অনিক চৌধুরী। সীমান্তের ওপার থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেলেও বাংলাদেশ অংশে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি বা আতঙ্কের কারণ নেই বলে আশ্বস্ত করে সীমান্ত এলাকার বাসিন্দাদের। গুজবে কান না দেওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়াও তথ্যের ওপর আস্থা রাখার আহ্বান জানান ইউএনও। এর আগে গেল বুধবার মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু এলাকার জান্তা বাহিনীর বিমান হামলার জেরে সীমান্তবর্তী টেকনাফে ছড়িয়ে পড়ে আতঙ্ক। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে সীমান্ত এলাকা। এরপর থেকেই টেকনাফের নাফ নদীর বিভিন্ন পয়েন্টে বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর নৌটহল আরও জোরদার করা হয়।
ড্রোনের মাধ্যমে সীমান্ত জুড়ে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে বলেও জানিয়েছে বিজিবি। যে বিষয়টা সকাল থেকে এই ধরনের আর কোনো রকম ইনসিডেন্সের ঘটনা পাওয়া যায়নি। আমরা চেষ্টা করছি এই ধরনের বিষয়গুলো যেন পুনরাবৃত্তি না ঘটে, এবং পুনরাবৃত্তি যদি ঘটেও থাকে তার এফেক্ট যেন বাংলাদেশের ভেতর না পড়ে। নাটোরে ছিনতাইয়ের নাটক সাজিয়ে বিকাশের 3.5 লাখ টাকা আত্মসাতের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায় 1 জুলাই বিভিন্ন এজেন্ট পয়েন্টে লেনদেনের জন্য বিকাশ কর্মী স্বাধীন হোসেনকে নগদ 2 লাখ টাকা ও বিকাশ হিসাবের মাধ্যমে 1.5 লাখ টাকার ব্যালেন্স দেওয়া হয়। পরে উপজেলার নারায়ণপাড়া এলাকায় অজ্ঞাত ব্যক্তিরা তার কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলে দাবি করেন। কিন্তু বিষয়টি সন্দেহজনক মনে হয় তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে ছিনতাইয়ের কোনো প্রমাণ না মেলায় 2 জুলাই অভিযুক্ত স্বাধীন হোসেনকে আটক করে তারা। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জুয়া খেলায় টাকা হারিয়ে আত্মসাতের ঘটনা আড়াল করতে ছিনতাইয়ের মিথ্যা গল্প সাজিয়েছেন বলে স্বীকারোক্তি দেন তিনি। চট্টগ্রামের কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে ডিজেল চোরাচালান চক্রের 6 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সদরঘাট নৌ থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে। এ সময় একটি অয়েল ট্যাঙ্কার, 12,700 লিটার চোরাই ডিজেল এবং ডিজেল স্থানান্তরে ব্যবহৃত একটি পাম্প, মোটর পাইপ সহ জব্দ করা হয়। পুলিশ জানায় উদ্ধার করা ডিজেলের আনুমানিক মূল্য 14,60,000 টাকা। এছাড়া জব্দ করা অয়েল ট্যাঙ্কার ও পাম্প মোটর সহ উদ্ধার করা আলামতের মূল্য প্রায় 1,14 লাখ টাকা। পাবনায় সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্র নিহত হয়েছে। শুক্রবার দুপুরে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার চেতনের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাইম পাবনা শহরের মধ্য শালগড়িয়া এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে। তিনি RM একাডেমির 8ম শ্রেণীর শিক্ষার্থী। পুলিশ জানায় নাইম কালিকো কটন মিল এলাকায় মোটরসাইকেলের হাটে বাইক বিক্রি করতে যাচ্ছিল। পাবনা ঢাকা মহাসড়কের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় চেতনার মোড়ে পৌঁছালে বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জয়পুরহাটের 5 বিবি সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় 10টি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বিজিবি সদস্যরা। শুক্রবার সকালে 5 বিবি সীমান্তের শালুয়া এলাকা থেকে স্বর্ণসহ তাকে আটক করা হয়। প্রেস ব্রিফিংয়ে বিজিবি জানায় আটক ব্যক্তি ধান খেতে কাজের বাহানায় সীমান্তের দিকে যাচ্ছিল। গতিবিধি সন্দেহজনক লাগলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে স্বর্ণের বার চোরাচালানের বিষয়টি স্বীকার করে সে। পরে ধান খেতে কাদার মধ্যে লুকানো অবস্থায় পলিথিনে মোড়ানো 10টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য 2,27,83,000 টাকা। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট গ্রহণের শেষে চলছে গণনা। এর আগে এফডিসিতে দিনভর উৎসবমুখর পরিবেশে শেষ হয় ভোট গ্রহণ। শুক্রবার সকাল 9টায় ভোট গ্রহণের কথা থাকলেও শুরু হয় 9:30টায়। মাঝে বেলা 1টা থেকে 2টা পর্যন্ত ছিল 1 ঘন্টা নামাজের বিরতি। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু। সবকিছু ঠিক থাকলে আজই ঘোষণা করা হবে ফলাফল। নির্বাচনকে ঘিরে সকাল থেকে এফডিসি প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। দীর্ঘদিনের মন্দা কাটিয়ে দেশের চলচ্চিত্র শিল্পকে চাঙ্গা করার প্রতিশ্রুতি দেন প্রার্থীরা। ভোটাররাও আশা করছেন শিল্পীদের স্বার্থ রক্ষা এবং চলচ্চিত্রের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে কার্যকর ভূমিকা রাখবে নতুন নেতৃত্ব। এতে ভোট দেন মোট 480 জন শিল্পী। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছে 2টি প্যানেল। এক প্যানেলে রয়েছেন আরমান ও রুমানা ইসলাম মুক্তি, অন্য প্যানেলে শিবা শানু ও জয় চৌধুরী। সুস্থ সুন্দর সবাই, সিনিয়র্স জুনিয়র্স, তারপরে আমাদের সমসাময়িক সবাই আসবে। এটা একটা গেট টুগেদার, একটা আনন্দমুখর পরিবেশ। অনেকদিন পরে সবাইকে পেলে পরে যা হয় আর কি, ঈদ ঈদ ভাব থাকে। সবাই মিলে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন চাই, এবং যে প্যানেলই পাশ করুক না কেন সবাই এটা গ্রহণযোগ্যতার মাধ্যমে সেটা মেনে নিবে, এটাই আশা করি। আশা রাখা যায় যে আজকে একটি ভালো একটি নিউজ নিয়ে বাসায় যাব ইনশাআল্লাহ। নতুন অর্থবছর শুরুর প্রথম সপ্তাহে এসে রাজধানীর নিত্যপণ্যের বাজারে সামগ্রিকভাবে বড় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। চালের বাজারও কিছুটা ঊর্ধ্বমুখী। বেশিরভাগ পণ্যের দাম স্থিতিশীল থাকলেও বৃষ্টি আর লোডশেডিংয়ের কারণে দাম বেড়েছে কাঁচামরিচ আর মুরগির মাংসের।
বেশিরভাগ নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাজধানীর বাজারে, তবে চলতি সপ্তাহে টানা কয়েকদিনের বৃষ্টি থাকায় বেড়েছে কাঁচামরিচ আর বেগুনের দাম। বড় মৌসুম শেষ হতে না হতে সপ্তাহের ব্যবধানে মানভেদে প্রায় সব ধরনের চালের দাম কেজি প্রতি 2 থেকে 3 টাকা পর্যন্ত বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে সুগন্ধি তেলের দাম। 120 টাকার পোলাওর চাল এখন বিক্রি হচ্ছে 180 টাকা পর্যন্ত। তাছাড়া লাউ, চিচিঙ্গা, ধুন্দল, করলা সহ বেশিরভাগ সবজি 30 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে। আবার গাজর, টমেটো সহ অনেক সবজি 100 টাকার কমে মিলছে না। সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে ব্রয়লার এবং সোনালী মুরগির দাম কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা। ব্রয়লার 180 টাকা থেকে 190 টাকা কেজি, সোনালী 350 থেকে 360 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া গরু 800 আর খাসির মাংস কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে 1200 টাকা। বাজার সহনীয় থাকলেও দাম নিয়ে ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। নিয়মিত বাজার তদারকির তাগিদ ভোক্তাদের। চাউলের কেজি তো বানায় 100 টাকা, তারপরে যে কোনো একটা প্রোডাক্ট মালও কম, দামও বেশি। সবচেয়ে বেশি বাড়ছে পোলাও চালটা। যে পোলাও চাল আগে বিক্রি করছে 120 থেকে 30 টাকা, সেই পোলাও চাল এখন চলে গেছে 170 থেকে 180 টাকা। করলা 30 টাকা, বেগুন 30 টাকা, পটল 30 টাকা, ভেন্ডি 20 টাকা, ঝিঙ্গা 30 টাকা। গত সপ্তাহে লাউ বেচছি 60 টাকা, এই সপ্তাহে লাউ 40 টাকা। সবজির এখানে যে রেট, এই রেটটা একদম প্রত্যন্ত অঞ্চলে কৃষকের পাওয়া যায়। এক সপ্তাহের ভিতরে আপনার ব্যবধান হচ্ছে গিয়ে 30 টাকা ব্রয়লারের কেজি প্রতি, এখন চলতেছে আপনার 185 থেকে 90 টাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানে প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। এছাড়াও আরও শ্রদ্ধা জানান এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি সহ 11 দলীয় জোটের প্রতিনিধিরা। জুমার দিন তেহরানের গ্র্যান্ড মুসল্লা মসজিদে প্রথমবারের মতো প্রকাশ্যে আনা হয় আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানাতে কফিনের সামনে জড়ো হন ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা। শনিবার সর্বসাধারণের শ্রদ্ধার জন্য খামেনির মরদেহ রাখা হবে তেহরানের গ্র্যান্ড মুসল্লা কমপ্লেক্সে। সোমবার সেখানে অনুষ্ঠিত হবে তার প্রথম জানাজা। পরে মঙ্গলবার তেহরানের পথ ধরে বিশাল মিছিল নিয়ে খামেনির মরদেহ নেওয়া হবে কোম শহরে, এরপর নেওয়া হবে নাজাফ শহরে এবং সবশেষে ইরাকের কারবালায়। 6 দিনের আনুষ্ঠানিকতা শেষে আগামী 9 জুলাই জন্মস্থান মাশহাদে দাফন করা হবে প্রয়াত খামেনিকে। পাকিস্তানের বেলুচিস্তান খাইবার পাখতুনখোয়া সীমান্তের কাছে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত 40 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 8 জন। নিহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে বলে জানা গেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, শুক্রবার পেশোয়ারগামী যাত্রীবাহী বাসটি বেলুচিস্তানের দানাসার এলাকা থেকে যাত্রা শুরু করে। এর কিছু সময় পরই বাসটি খাদে পড়ে গেলে ঘটনাস্থলে হতাহত হন অনেকে। বাসটি কোয়েটা থেকে মাত্র 36 যাত্রী নিয়ে যাত্রা শুরু করেছিল, কিন্তু মাঝপথে অন্য আরেকটি বাস নষ্ট হয়ে গেলে ওই বাসের যাত্রীরাও এই বাসে উঠে পড়ে। এদিকে অতিরিক্ত যাত্রী বহনের কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে কর্তৃপক্ষ। ইউক্রেনের রাজধানী কিয়েভ জুড়ে রাশিয়ার ভয়াবহ হামলায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 30 জনে। আহত হয়েছেন কমপক্ষে 91 জন। চলতি বছরে ভয়াবহ এ হামলায় বিধ্বস্ত হয়েছে প্রায় 130টি ভবন। বিমান বাহিনী জানিয়েছে, বুধবারের এই হামলায় রাশিয়া ইউক্রেনকে লক্ষ্য করে যৌথভাবে প্রায় 500 ড্রোন ও 70-এরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। একই সাথে বিভিন্ন দিক থেকে রাজধানী কিয়েভকে লক্ষ্য করে অনেকগুলো হামলা চালায় মস্কো। এগুলোর বেশিরভাগই সফলভাবে প্রতিহত করা হয়েছে। এদিকে হামলা পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় শহর জুড়ে 59টি স্থানে জরুরি ভিত্তিতে একটি দল মোতায়েন করা হয়েছে। পাশাপাশি নিহতদের স্মরণে শুক্রবার একদিনের জাতীয় শোক ঘোষণা করেছে কিয়েভ। এদিকে রাশিয়ার ওপর ড্রোন হামলার জেরেই কিয়েভে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে মস্কো। ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে 8 দিন পরে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করেছে উদ্ধারকারী দল। প্রথমে উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের নিচে হার্নান গিল নামের ওই ব্যক্তির ক্ষীণ আর্তনাদের আওয়াজ শুনতে পান। এরপর প্রায় 100 ঘন্টার সময় ধরে ধীরে ধীরে গিলের কাছে পৌঁছানোর পর অবশেষে তাকে উদ্ধার করতে সক্ষম হন কর্মীরা। গেল রোববার ধ্বংসস্তূপ থেকে তাকে বের করে আনার পর একটি আবেগঘন মুহূর্ত তৈরি হয়। গেল 24 জুন ভেনেজুয়েলায় আঘাত হানা ভূমিকম্পে প্রায় 2600 প্রাণহানির খবর নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। এখনও নিখোঁজ রয়েছে হাজার হাজার মানুষ।
সিরিয়ার রাজধানী দামেস্কের ক্যাফেতে বোমা বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে। এছাড়া অন্তত ২০ জন আহতের খবর নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এখনও পর্যন্ত কোনো পক্ষ এই হামলার দায় স্বীকার করেনি। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে পুঁতে রাখা একটি ডিভাইসের কারণে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। রাজধানীর একটি গুরুত্বপূর্ণ সরকারি ভবন প্যালেস অফ জাস্টিসের কাছে এই ঘটনা ঘটায় ব্যস্ত এলাকাটিতে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। অ্যাম্বুলেন্সগুলো সাইরেন বাজাতে বাজাতে যানজটের মধ্য দিয়ে ঘটনাস্থলের দিকে ছুটে যায়। পরে নিরাপত্তা বাহিনী বিস্ফোরণ স্থল ঘিরে রাখে। গত বছর একটি গির্জায় আত্মঘাতী হামলার পর এটি সবচেয়ে বড় প্রাণঘাতী বোমা হামলা। আগামী এক দশকে ভারতে জাপানি বিনিয়োগ ছাড়িয়ে যাবে $61 বিলিয়ন। নয়াদিল্লিতে জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকাচির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কৃত্রিম বুদ্ধিমত্তা, ধাতু শিল্প, জ্বালানি ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়াতে এবং অর্থনৈতিক নিরাপত্তার জন্য একাধিক চুক্তি করেছে দুই দেশ। সম্মেলনে তাকাইচি বলেন, এশীয় প্যাসিফিক অঞ্চলের ভূ রাজনীতি অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে, তাই সংকট মোকাবিলায় ও অর্থনৈতিক অগ্রগতিতে পারস্পরিক সহযোগিতার বিষয়ে জোর দিতে হবে। ভারতের অন্যতম বৃহৎ বিনিয়োগকারী দেশ জাপান মুম্বাই ও আহমেদাবাদ শহরে দ্রুতগতির রেল করিডর সহ বিভিন্ন অবকাঠামো প্রকল্পে সহায়তা প্রদান করছে তারা। অর্থের বিনিময়ে শিশু যৌন নির্যাতন বিষয়ক বিজ্ঞাপন চালাচ্ছে ভারতের ইনস্টাগ্রাম। এমনই এক প্রতিবেদনে প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের দেখা বিজ্ঞাপনগুলোতে ধর্ষণের ভিডিও এবং শিশু বিষয়ক ভিডিওর মতো শব্দ ব্যবহার করা হয়েছে। পাশাপাশি ব্যবহারকারীদের এর মাধ্যমে টেলিগ্রাম মেসেজিং অ্যাপের চ্যানেলগুলোতে নিয়ে যাওয়া হয়। তবে বিবিসি যখন ইনস্টাগ্রামকে বিজ্ঞাপনগুলো সম্পর্কে অবহিত করে, তখন সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মটি ২৪ ঘন্টা পর জানায় যে পোস্টটি তাদের কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করেনি। অবশ্য ২০২৬ সালে শিশু যৌন নির্যাতনমূলক সামগ্রী সম্পর্কিত ২,৭৪,০০০-এরও বেশি গ্রুপ ও চ্যানেল সরিয়ে দিয়েছে টেলিগ্রাম। ভারতের পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারী সন্দেহে ৯ জনকে আটক করেছে রাজ্য পুলিশ। শুক্রবার মুর্শিদাবাদে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশের অভিযোগ, আটক ব্যক্তিরা বেশ কয়েক বছর আগে ভারতে অবৈধভাবে প্রবেশ করে এবং অন্য রাজ্যে বিভিন্ন পেশায় নিযুক্ত ছিলেন। সম্প্রতি তারা ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল বলে অভিযোগ পুলিশের। আটক হওয়াদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। এবার খেলার খবর। যোগ্যদের ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার, এমনটাই জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। এছাড়া রাজধানীর মাঠগুলোকে সংস্কার করে খেলার উপযোগী করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। শুক্রবার বিকেলে ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশন ইম্মার উদ্যোগে এবং শাহ সিমেন্টের পৃষ্ঠপোষকতায় এই ফুটবল টুর্নামেন্টের গ্রুপ পর্বের খেলা শেষে প্রধান অতিথির বক্তব্যে একথা জানান ক্রীড়া প্রতিমন্ত্রী। বাংলাদেশের ঘরে ঘরে বর্তমানে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা চলছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এজন্য সরকার ক্রীড়াক্ষেত্রে উন্নয়নে নানা উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রী এসব কার্যক্রমের মাধ্যমে মাদকমুক্ত সমাজ ও স্মার্টফোনের নেশা থেকে দূরে রাখতে কাজ করবে সরকার। সর্বোপরি আমরা একটি মাদক মুক্ত সমাজ করতে চাই। মোবাইলের বা অন্যান্য যে ডিভাইসের যে আসক্তি, সেই আসক্তি থেকে দূরে থাকার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। আমার এলাকার প্রায় 6টি মাঠ দেখে এসেছি, যার কারণে আসতে একটু দেরি হয়েছে আমার। আমরা এই ধরনের মাঠগুলোকে সংস্কার করে আমরা খেলার উপযোগী করে যাতে আমাদের এলাকার পাড়া প্রতিবেশী ছোট ছোট বাচ্চারা যাতে খেলতে পারে, পাশাপাশি সন্ধ্যার পরে আপনাদের মতো যারা বয়োজ্যেষ্ঠ আছে আমাদের মতো তারাও যাতে আমরা খেলতে পারি, এই ধরনের একটি পরিবেশ তৈরির জন্য ইতিমধ্যে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।